আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তো শুরু করে দিচ্ছি। ওই যে আমি সিভিপির উপরে একটা প্রবলেম আগে করাই। হ্যাঁ, ঠিক আছে? সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি ম্যাম, দেখাচ্ছি। আচ্ছা, দেখো এখানে দেখি কতজন আসছে। চলে আসছে মোটামুটি। হ্যাঁ, এখানে একটা কোম্পানি আছে, ওয়াল্টার কোম্পানি ম্যানুফ্যাকচারার এন্ড সেলস এ টেলিফোন আনসারিং মেশিন। The company's contribution format income statement for most recent year is given below. ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে সেলস করছে এত ইউনিটস, পার ইউনিট হচ্ছে এত টাকা। তারপরে ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে এত টাকা পার ইউনিট, ভেরিয়েবল এক্সপেন্স হচ্ছে 45। আর কন্ট্রিবিউশন মার্জিন এত থেকে এত হচ্ছে 300। আর ফিক্স কস্ট বাদ দিলে পাচ্ছি এত, আর নেট অপারেটিং হচ্ছে এত। হ্যাঁ, কোশ্চেন এটা একটা ইনকাম স্টেটমেন্ট ইনফরমেশন দিয়েছে। আর কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন পার ইউনিট হচ্ছে আমার 15 টাকা করে। হুম। আর তোমরা যদি পারো তো তোমরা কোশ্চেনে বলা হয় নাই, তোমরা এটা ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও তোমরা বের করতে পারবা, কোনো অসুবিধা নাই। ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও তোমরা কিভাবে বের করবা? হ্যাঁ, যদি যে 45 করে থাকবে, নিচে থাকবে 60, তাহলে তুমি ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও বের করতে পারবা। ঠিক আছে? ভেরিয়েবল এক্সপেন্সেস টু সেলস, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট টু সেলস যদি পারো, তাহলে 45 ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে এখানে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবা। ঠিক আছে? তো সেখান থেকে এটা বাদ দিলে তোমরা কন্ট্রিবিউশন মার্জিনও পেয়ে যেতে পারবা। আবার কন্ট্রিবিউশন মার্জিন সিএম রেশিও আমরা অন্যভাবে বের করবো। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ম্যানেজমেন্ট ইজ অ্যাংশিয়াস টু ইমপ্রুভ দ্য কোম্পানিজ প্রফিট পারফরম্যান্স এন্ড হ্যাজ আস্কড ফর অ্যান অ্যানালাইসিস অফ এ নাম্বার অফ আইটেমস। ঠিক আছে? কি কি করতে বলা হয়েছে? রিকোয়ার্ড compute the company's CM ratio and variable expenses ratio. Compute the company's break-even point in both units and sales taka. Assume that sales will increase by taka 4 lakhs next year. If cost behavior patterns remain unchanged, by how much will the company's net operating income increase? মনে করো যে সেলস বাড়বে নেক্সট ইয়ারে 4 লাখ, আগে ছিল মনে করো 12 লাখ, নেক্সট ইয়ারে বাড়বে আরো 4 লাখ। If cost behavior patterns remain unchanged, that means variable cost per unit, fixed cost per selling price per unit, variable cost per unit remain unchanged, এবং মনে করো যে fixed cost to remain unchanged, সবই ঠিক, মানে প্যাটার্নটা ঠিক থাকবে। by how much will the company's net operating income increase? এই অবস্থাতে আমার নেট অপারেটিং ইনকাম কতটুকু বাড়বে? use the CM ratio to determine your answer. মানে বলে দিচ্ছে যে তুমি CM রেশিওটা ইউজ করো। refer to the original data. Assume that next year management wants the company to earn a minimum profit of taka 90,000. তো নেক্সট ইয়ারে মিনিমাম 90,000 প্রফিট আর্ন করতে চাচ্ছে। এখানে কোশ্চেনে দেওয়া আছে সে 60,000 প্রফিট আর্ন করছে। নেক্সট ইয়ারে সে মিনিমাম প্রফিট আর্ন করতে চাচ্ছে 90,000। হাউ মেনি ইউনিটস উইল হ্যাভ টু বি সোল্ড টু মেক দিস টার্গেট প্রফিট ফিগার? হ্যাঁ, তারপরে কত ইউনিট তাকে বিক্রি করতে হবে? এই 60,000 ইউনিটস বিক্রি করতে মানে প্রফিট আর্ন করতে গেলে তাকে 20,000 ইউনিটস বিক্রি করতে হয়, বাট 90,000 প্রফিট আর্ন করতে গেলে কত ইউনিট তাকে বিক্রি করতে হবে? ঠিক আছে? তারপর বলা হচ্ছে refer to the original data, compute the company's margin of safety in both টাকা and percentage form. ঠিক আছে? compute the company's degree of operating leverage in present level of sales, DOL টা বের করতে বলা হচ্ছে। assume that through a more intense effort by the sales staff of the company's sales increase by 8%. মনে করো যে সেলস যে স্টাফ আছে somehow মোটিভেট করছে কাস্টমারদেরকে, যে কোনো কারণে হোক না কেন, সে কি করছে, সেলস ইনক্রিজ করতে পারছে। সেলস ইনক্রিজ করবে বাই, মানে নেক্সট ইয়ারে 8% ইনক্রিজ হবে। দ্যাট মিনস ওই যে 20,000 ইউনিট সে বিক্রি করছে, তার থেকে আরো 8% সে সেলস বাড়াতে পারবে। বাই হোয়াট পার্সেন্টেজ উইড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ? এই ইয়েতে মানে কত পার্সেন্ট ইয়ে বাড়বে, প্রফিট বাড়বে? ইউজ অফ অপারেটিং লিভারেজ কনসেপ্ট টু অবটেইন ইউর আনসার। অপারেটিং লিভারেজ কনসেপ্ট মানে কি? ডিওএলটা ইউজ করতে বলা হয়েছে। মনে আছে কিনা জানি না, নেক্সট লাস্ট ক্লাসে যে পড়িয়েছিলাম। ভেরিফাই ইউর আনসার বাই প্রিপেয়ারিং এ নিউ ইনকাম স্টেটমেন্ট শোয়িং 8% ইনক্রিজ ইন সেলস। ঠিক আছে? আমি যা যা পড়িয়েছি
ওই সবগুলো একটা কোশ্চেনের মধ্যে পড়ছে। In an effort to increase sales and profits, management is considering the use of a higher quality speaker in the answering machine. The higher quality speaker would increases variable cost by টাকা 3 per unit. ঠিক আছে, আচ্ছা এটা আমি যখন পড়াবো তখন এক্সপ্লেইন করবো। হ্যাঁ, এখন ইয়ে করে লাভ নেই, আমি একটা একটা করে চলে যাই। আচ্ছা, এখানে সলিউশনে চলে যাই। সলিউশনে সিএম রেশিওটা বের করতে বলা হচ্ছে। সিএম রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলিং প্রাইস পার ইউনিট মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, কোশ্চেনে সিএম রেশিও বের করতে বলা হয়েছে। তো সেলিং ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে আমার কত হচ্ছে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল 15 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে আমার 60 টাকা, সুতরাং আমার সেম রেশিও হচ্ছে 25%। ঠিক আছে, আর ভেরিয়েবল এক্সপেন্সেস রেখি হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে আমার 45 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 60 আর 75%। ঠিক আছে, এই গেল আমার প্রথম আনসার। আচ্ছা, তারপরে পরেরটাতে বলা আছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, ইন ইউনিটস এন্ড সেলস ইন টাকা। এখানে ইকুয়েশন মেথডটা ইউজ করা হচ্ছে। সেলস ভেরিয়েবল এক্সপেন্সেস প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ঠিক আছে, লেট কিউ ইজ দ্য নাম্বার অফ ইউনিটস এট ব্রেক ইভেন পয়েন্ট। সো ইকুয়েশন উইল বি এভাবে। ঠিক আছে, বাই সলভিং দ্য ইকুয়েশন 15Q or at the units. In sales টাকা at the units multiplied by টাকা 60 এত টাকা এত। অল্টারনেটিভ মেথডস। যে আমি যদি ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও দিয়ে যদি করি, let x is the amount of sales at break even point, so the equation will be amount 0.75x plus এত plus এত। So equation টাকা এত তো পেয়ে গেলাম। in units তোমরা যদি কেউ ওই যে কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক আমি শিখিয়েছি, মানে ফর্মুলা গুলো দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, ওই যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস উপরে ছিল আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন, এটা দিয়েও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবা। সেটা কি মনে, যে আমার এখানে ফিক্সড কস্ট কত, ফিক্সড কস্ট হচ্ছে 2,40,000, তাই না, ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন হচ্ছে আমার কত 15 টাকা 15, তাই না, এটা দিয়েও যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলেও কিন্তু তোমরা কত মানে পাবে, কত 16,000 ইউনিটস পাবে। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কারোর কাছে সামনে? হ্যাঁ, তাহলে তোমার 2,40,000 কে যদি তোমরা টাকা 16 দিয়ে ভাগ দাও, দেখো তো 16 ইউনিটস আছে কি আসে কিনা, পার ইউনিট আসতেছে। ফিক্সড কস্ট না, ভেরিয়েবল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত কত আসছে দেখো তো। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত, 15 টাকা না আসছে? এত ইউনিট আসে দেখো তো। আসে আসে আসছে নাকি দেখো না। ঠিক আছে, 2,40,000 কে যদি তুমি 15 টাকা দিয়ে ভাগ দাও, এই 16,000 ইউনিট আসে কিনা? জি ম্যাডাম, এটা আসে। হ্যাঁ আসবে, এটা আসবে। আবার 2,40,000 কে যদি তুমি যদি ওই যে সিএম রেশিও যে 25%, তাইলে দেখবা যে এই অ্যামাউন্টটা আসবে। হ্যাঁ, এই যে 9,60,000 আসবে। ঠিক আছে, তো সেম ভাবে তোমরা যেই ফর্মুলাই অ্যাপ্লাই করো না কেন, এই সেম রেজাল্টই আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? তোমরা যে কোনো ফর্মুলাই অ্যাপ্লাই করো না কেন, এই একই রেজাল্টই পাবে। নাম্বার 3 এ হচ্ছে কি, ইনক্রিজ ইন সেলস। কোশ্চেনে ছিল, আমি কি কোশ্চেন আবার ফিরে যাব, মনে আছে কিনা জানি না। ইনক্রিজ ইন সেলস ছিল, মনে করো যে নেক্সট ইয়ারে 4 লাখ টাকা বাড়বে, হ্যাঁ, আদার কস্ট রিমেইনিং দ্য সেম, তখন আমার কতটুকু প্রফিট হবে। সবকিছু যখন আমি ওই যে মনে আছে কিনা জানি না, যদি ইউনিট সেলিং প্রাইস, ইউনিট ভেরিয়েবল কস্ট যদি রিমেইন কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তাহলে আমার সিএম রেশিও কিন্তু আমার সেম ভাবে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো সিএম রেশিও আমার কত 25%। সুতরাং ইনক্রিজ ইন সেলস হচ্ছে আমার 4 লাখ টাকা, তাই না,
তার আমার 25% যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো এক্সপেক্টেড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন হচ্ছে আমার 1 লাখ টাকা। ঠিক আছে, তার মানে ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন হচ্ছে আমার কত? ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন হচ্ছে 1 লাখ টাকা। বাট কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে কিন্তু ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হয় নাই, তার মানে চেঞ্জ ইন ফিক্সড কস্ট ইকুয়ালস টু 0, তার মানে পুরোটাই আমার হয়ে যাচ্ছে কি ইনক্রিজ ইন প্রফিট। এই জন্য আমি এটা লিখে দিয়েছি, সিন্স দ্য ফিক্সড এক্সপেন্সেস আর নট এক্সপেক্টেড টু চেঞ্জ, that means change in fixed cost equals to 0. So net operating income will increase by the entire 1 lakh. Increase in contribution margin computed above. That means increase in net income equals to টাকা 1 lakh. ঠিক আছে, তার মানে পুরো 1 লাখ টাকায় প্রফিট ইনক্রিজ করছে। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশন মেথডে নাম্বার 4 এ কি বলা হয়েছে যে সে 90,000 টাকা প্রফিট আর্ন করতে চাচ্ছে, তাহলে কত ইউনিট তাকে ইয়ে করতে হবে। ইকুয়েশন মেথডটা যদি আমি অ্যাপ্লাই করি, জাস্ট পি ক্ষেত্রে আমি কি বসিয়ে দেব? 90,000 টাকা বসিয়ে দেব। ঠিক আছে, ইকুয়েশন বাই সলভিং দিস ইকুয়েশন এত ইউনিটস। ঠিক আছে, সরি এত মানে 90,000, এই যে Q is the number of units to be sold to earn টাকা এত, Q equals to এত ইউনিটস। ভাঙিয়ে দেখিয়ে দিলাম। যদি অ্যামাউন্টে বের করতে চাও, জাস্ট এটা এই ইউনিটসকে তুমি ওই যে 60,000 ইয়ে দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যামাউন্টটা পেয়ে যাবে। আর যদি আমি কন্ট্রিবিউশন মার্জিন টেকনিক অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স এক্সপেন্সেস টার্গেট প্রফিট এত ইউনিটস। ঠিক আছে, কোশ্চেনে ইউনিটটা চেয়েছে। ঠিক আছে, যে সেই জন্য আমরা শুধু ইউনিটটা বের করেছি। যদি কোশ্চেনে অ্যামাউন্টটাও যদি বলা হতো, আমরা জাস্ট এটার সাথে সেলিং প্রাইস মাল্টিপ্লাই করলে সেলিং মানে ইন সেলস ইউনিটও আমরা মানে সেলস অ্যামাউন্টও আমরা বের করে দিতে পারতাম। বুঝছো কথাটা? কোশ্চেনে ইউনিট শুধু বের করবো, নাম্বার অফ ইউনিটস মাস্ট বি সোল্ড টু আর্ন দ্য টার্গেট প্রফিট, সেজন্য আমরা শুধু ইউনিটসটা দিয়েছি। ঠিক আছে, আর মার্জিন অফ সেফটি আর মার্জিন অফ সেফটি রেশিও বের করতে বলা হচ্ছে নাম্বার 5 এ। Margin of safety is total sales minus break-even sales. Total sales, that means present sales. Present sales হচ্ছে 1 লাখ, that means 12 লাখ minus break-even sales হচ্ছে 9 লাখ 60। তোমরা যে একটু আগে ক্যালকুলেশন করলাম, that means আমার margin of safety হচ্ছে 2,40,000। So margin of safety ratio হচ্ছে margin of safety in টাকা, that means total sales divide যে total sales in টাকা divided by 100, 20%। ঠিক আছে, জাস্ট ফর্মুলা গুলো আমরা বসিয়ে দিলাম। নাম্বার 6 এ বের করতে বলছে ডিওএল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আমি আবার বলছি ফর্মুলা, উপরে যাবে কন্ট্রিবিউশন, নিচে হবে নেট অপারেটিং ইনকাম। ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 30 লাখ, সরি 3 লাখ। তোমরা ওই ইয়েতে দেখবে, যে অরিজিনাল কোশ্চেনে যে ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে সেখানে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 3 লাখ, নেট অপারেটিং ইনকাম হচ্ছে আমার 60,000, সো হচ্ছে 5 টাইমস। আর এখানে বলা হচ্ছে 8% আমার কি হবে, যে নেক্সট ইয়ারে 8% আমার সেলস বেড়ে যেতে পারে। তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট বাড়তে পারে? এক্সপেক্টেড ইনক্রিজ ইন সেলস হচ্ছে আমার 8%, ডিওএল হচ্ছে আমার হচ্ছে 5, সো এক্সপেক্টেড ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম হচ্ছে আমার 40%। সেটা প্রুফ করে দেখাই আমি, ওই যে মনে আছে আমি প্রুফ করে দেখিয়েছিলাম যে ইফ সেলস ইনক্রিজ বাই 8% দেন এত ইউনিটস, তার মানে কত ইউনিটস হচ্ছে, তার মানে আমার যে প্রেজেন্ট ইউনিটস হচ্ছে আমার 20,000, 20,000 ইন্টু 8% যদি ইনক্রিজ করি তাহলে তো আমি হবে তাহলে হবে, যদি তুমি ওভাবে করো 8% এর সাথে 20,000, আবার তার সাথে 20,000 এর সাথে আমার 8% যোগ করলে হবে এত 21,000 এত। আমি যদি সরাসরি 1.08 এভাবে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তোমরা যেভাবে পারো মানে করো না কেন, অসুবিধা নাই। প্রথমে 8% যোগ বের করলাম, তারপরে 8% এর সাথে আবার 20,000 যোগ করে দিলাম, একই কথাই 21,600 পাবা তোমরা। will be sold next year. The new income statement will be as follows. এখানে আমি যখন তুমি ক্লাসে পড়িয়েছিলাম দুটো পাশাপাশি করিয়ে দিয়েছিলাম, এখানে আর পাশাপাশি আর করানো হয় নাই, যেহেতু কোশ্চেনে দেওয়াই আছে এত ইউনিটস। ঠিক আছে, সেলিং প্রাইস পার ইউনিট সেম আছে, টোটাল সেলস ভেরিয়েবল এক্সপেন্সেস এত টাকা দিয়ে এত ইউনিটকে মাল্টিপ্লাই করলাম, কন্ট্রিবিউশন মার্জিন, ফিক্সড কস্ট রিমেইন সেম। ঠিক আছে, ফিক্সড কস্ট চেঞ্জ হয় নাই, নেট অপারেটিং হচ্ছে এত। তার মানে দেখা যাচ্ছে নেট অপারেটিং ইনকাম আগে ছিল 60,000, এখন বাড়লো এত টাকা। সো ইটস অ্যাকচুয়ালি যে
40% বাড়ছে, সেটা তো আমাকে তো প্রুফ করে দেখাতে হবে। Does এত expected net operating income for the next year 40% increase over the 60 net operating income earned during the current year? এটা তো মুখে বললাম, বাট এটা তো প্রমাণ করে আমাকে দেখাতে হবে। So increase in net operating income in percentage, expected profit minus driven profit multiplied by 100, তার মানে 84,000 minus 60 এত। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 6 পর্যন্ত। তারপরে এইটুকু পর্যন্ত আমি ক্লাসে পড়ালাম, তাই না? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আচ্ছা, নাম্বার 7-এ অন্য একটা রিকোয়ারমেন্ট ছিল, একই ওই একটু কেস স্টাডির মতনই। রিকোয়ারমেন্ট একটু পড়ে নেই। In an effort to increase sales and profits, management is considering the use of a higher quality speaker in the answering machine. কেউ কি কিছু বলতে চায়? আচ্ছা, মনে করো যে আনসারিং মেশিনের মধ্যে একটা হায়ার কোয়ালিটি স্পিকার বসাতে চাচ্ছে। সো দ্য হায়ার কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ দ্য ভেরিয়েবল কস্ট বাই টাকা 3 পার ইউনিট। যদি হায়ার কোয়ালিটি স্পিকার বসানো হয় তাহলে কি ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে? হ্যাঁ, এটা তো ম্যাটেরিয়ালস, তো ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে। ঠিক আছে, সো ভেরিয়েবল কস্ট ছিল আগে কত করে জানো ছিল? 45 করে। তার মানে এখন তাহলে কত হবে? দেখো, হায়ার কোয়ালিটি স্পিকার এটা তো একটা ম্যাটেরিয়ালস, তাই না? সো ম্যাটেরিয়ালস যদি, তাহলে মানে কি এটা ভেরিয়েবল কস্ট। সো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস যদি ইয়ে হয়, ইনক্রিজ করে, তাহলে ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে। বলে দিচ্ছে ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে কত? বাই টাকা 3। তো কোশ্চেনে দেখবা ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 45 করে, তার মানে ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে কত করে? 45 প্লাস 3 48 হয়ে যাচ্ছে। বাট ম্যানেজমেন্ট could eliminate one quality inspector, একজন কোয়ালিটি ইন্সপেক্টর ছিল, তারা সে বাদ দিয়ে দেবে, who is paid a salary of টাকা 30,000 per year। তার মানে তাকে বাদ দিয়ে দিয়েছে। তার স্যালারি কত ছিল? 30,000। তার মানে এটা ফিক্সড স্যালারি ছিল, তার মানে ফিক্সড কস্ট কমে যাচ্ছে কত করে? 30,000 টাকা কমে যাচ্ছে। তার মানে ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে পার ইউনিট, বাট এট দ্য সেম টাইম আমার ফিক্সড কস্ট কমে যাচ্ছে। The sales manager estimate that the higher quality speaker would increase annual sales by at least 20,000. তাই বলতে চাচ্ছে যে আমি যে হাই কোয়ালিটি স্পিকারটা দিচ্ছি, যার ফলে এই যে আনসারিং মেশিন যে আমি বিক্রি করব, অ্যানুয়াল সেলস at least 20% বেড়ে যাবে। এই যে আমি একটা রেমিডিয়াল, একটা যে আমি অ্যাকশনটা নিব, তার ফলে আমাদের কি হতে পারবে? এটা দিয়ে আমি কি করতে চাচ্ছি? assuming that changes are made as described above, prepare a projected income statement। এগুলো দিয়ে আমি কি করব? Prepare a projected income statement for the next year, show our data on a total or per unit and percentage basis, compute the company's new break-even point। এটা চেঞ্জ হয়ে গেছে, নতুন করে একটা break-even point in both units and টাকা sales। Would you recommend the changes to made? ঠিক আছে, মানে এটা জাস্ট একটা কেসের মতন বললো যে তুমি এটা ম্যানেজমেন্ট করবে কিনা। আগে আমি কোয়ালিটেটিভ ফ্যাক্টরটা অ্যানালাইসিস করি, যে সরি কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরটা অ্যানালাইসিস করি, যে কি আছে আমার, কি হয়েছে আমাদের। দেখো 7, a 20% increase in sales would result এত ইউনিটস being sold next year, তাই না? 20% এত ইউনিট ইনটু 1.2, এত ইউনিটস। ঠিক আছে, এটা দিয়ে আমি একটা কি করছি? ইনকাম স্টেটমেন্ট তৈরি করি। তারপরে এত ইউনিটস, সেলিং প্রাইস কিন্তু ঠিকই আছে, এত টাকা করে 100%। আচ্ছা, ভেরিয়েবল এক্সপেন্সেস আমি একটু আগে যেটা বললাম, আমি ওয়ার্কিং নোটসও করে দিয়েছি। 48 হয়ে গেল কি করে? দেখো, ভেরিয়েবল এক্সপেন্সেস ইনক্রিজ ডিউ টু হায়ার কোয়ালিটি স্পিকার, 48 ইনটু 48 দিয়ে আমি মাল্টিপ্লাই করছি এত ইউনিটকে, তার মানে 48 ইনটু এত, পেলাম এত টাকা। সো কন্ট্রিবিউশন মার্জিন হলো আমার কত? 288। ঠিক আছে, ওকে। ফিক্সড এক্সপেন্সেস আমার কি হলো? আগে ছিল 2 লাখ কত যেন? আচ্ছা, এটা একটু পরে এক্সপ্লেইন করি। ডিক্রিজ ইন ফিক্সড কস্ট ডিউ টু এত, আগে ছিল 2,40,000 মাইনাস এত, তারপরে 2,10,000। ঠিক আছে, ওকে। তারপরে নেট অপারেটিং ইনকাম হচ্ছে আমার কত? এত। ওকে, এখানে আমি হচ্ছে কি যে বের করছি
আচ্ছা, এখানে আমার যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দেখো কিন্তু কি হয়েছে, আগে ছিল 15 বাট এটা কমে গেছে, তাই না? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কিন্তু আগে ছিল কত, 15 টাকা করে, বাট কন্ট্রিবিউশন মার্জিন এখন হয়ে গেছে আমার 12 টাকা করে। বাট কিন্তু প্রফিট কিন্তু আমার কিন্তু বাড়ছে, তাই না? খেয়াল করে দেখবে প্রফিট কিন্তু বাড়ছে, আগে কত ছিল 60,000, বাট এখন প্রফিট হয়েছে কত 78,000। আমি কেন এটা বলছি, যেহেতু তোমাদের থেকে একটা রেকমেন্ড করতে বলা হয়েছে, জাস্ট অ্যানালাইসিস করার জন্য একটু খেয়াল করে দেখো, সেলস কিন্তু বেড়ে গেছে 20%, ঠিক আছে? সেলস বেড়ে গেছে 20%, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন কমে গেলেও কিন্তু আমার ওভারঅল প্রফিট কিন্তু বাড়ছে, আমার ফিক্সড কস্ট কমে গেছে, ঠিক আছে? এখানে তুমি দেখো ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিওটা এখানে কিন্তু একটু বেড়ে গেছে, ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিওটা বেড়ে গেছে। ম্যানেজমেন্ট কিভাবে ডিসিশন নেবে তুমি দেখো। Note that the changes in per unit variable expenses result in change in both per unit contribution margin and the CM ratio. আছে, চেঞ্জ হয়ে গেছে। তো সিএম রেশিওটাও আমার কিন্তু কি হয়ে গেছে, আগে ছিল 25%, সিএম রেশিওটাও কিন্তু কি হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে? কিন্তু যেহেতু সেলস বেড়ে গেছে প্রফিটটা আমার বেড়ে গেছে, বাট ইন দা লং রান হয়তো মেবি এটা ইয়ে হবে না। দেখি এখানে কি লিখেছে, ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইউনিটস, ফিক্সড এক্সপেন্সেস এত, আগে ব্রেক ইভেন পয়েন্ট আর মনে আছে আগে ব্রেক ইভেন পয়েন্ট কত ছিল, আমার খেয়াল নেই। আজ দেখি অ্যানালাইসিস কি লিখেছে, বই থেকে তুলেছি তো মনে নেই। ব্রেক ইভেন ইন টাকা এত, আচ্ছা দেখি কি লিখেছে। ইয়েস, বেসড অন দিস ডাটা চেঞ্জেস শুড বি মেড, দিস চেঞ্জ। আচ্ছা, এই যে আমি এখানে কথাটা বললাম, এই যে অ্যানালাইসিসটা এটা বই থেকে আমি দিয়েছি। এই যে মনে করো যে ডিসিশনটা এটা ফরেও হতে পারে, এগেইনস্টও হতে পারে, ঠিক আছে? ডিসিশনটা এই যে এখানে দেখা যাচ্ছে ডিসিশনটা কিন্তু নির্ভর করবে কেউ ফরে কিছু মানে পয়েন্ট দিয়ে লিখতে পারে, কেউ যদি মানে অন বিহাফ মানে এগেইনস্ট যদি কিছু পয়েন্ট দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নাই। এটা কিন্তু সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে, ঠিক আছে? এমন না যে এটা কেউ ফরে দিলেও তার নাম্বার কাটা যাবে, মানে এগেইনস্ট দিলেও তার নাম্বার কাটা যাবে, এটা কিন্তু না। কেউ যদি ফরে দিয়ে কিছু পয়েন্ট দিয়ে বুঝায় বলতে পারে সে কারেক্ট, কেউ যদি এগেইনস্ট দিয়েও পয়েন্ট দিয়ে বুঝায় বলতে পারে সেও কিন্তু কারেক্ট। এটা জাস্ট ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করে। Yes, based on this data, the changes should be made. Changes will increase the company's net operating income from present to এত। কেউ যদি মনে করো যে আমি যদি শর্ট রান প্রফিটেবিলিটি চাই, ঠিক আছে, যে শর্ট টার্ম প্রফিটেবিলিটি চাই না, এট প্রেজেন্টে আমি প্রফিট এই পরিমাণ আমি করতে চাচ্ছি, বাট প্রফিট আমার বেশি হচ্ছে, তাহলে আমি এটা এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারি। Although the changes will also result a higher break-even point, আচ্ছা এখানে মনে হয় higher break-even point হচ্ছে as computed to the, because higher break-even point কেন হচ্ছে তোমরা বুঝতে পারছো? Because fixed cost কিন্তু কমে যাচ্ছে, যেহেতু fixed cost কমে যাচ্ছে break-even point, দেখো break-even point higher break-even point ইয়ে হয়ে যাচ্ছে, ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে না। ও হ্যাঁ সরি, ফিক্সড কস্ট বেড়ে যাচ্ছে না, তো ফিক্সড কস্ট এখানে বেড়ে গেল, 45 থেকে 48 হচ্ছে। ফিক্সড কস্ট কি বেড়ে গেছে? আমরা একটা কোয়ালিটি ইন্সপেক্টর কি বাদ দিয়ে দিলাম না, তাহলে তো ফিক্সড কস্ট কমে গেল, তাই না? দাঁড়াও, এখানে এখানে একটু একটু খেয়াল করি তো দেখি, এখানে কি ফিক্সড কস্ট বেড়ে গেছে? ও না, ফিক্সড কস্ট কমে গেছে, ভেরিয়েবল কস্ট বেড়ে গেছে। হ্যাঁ, ফিক্সড কস্ট কমে গেছে, ঠিক আছে। দাও এখানে দেখো তুমি, ফিক্সড কস্ট কমে গেছে, ব্রেক ইভেন পয়েন্ট বেড়ে গেছে। ব্রেক ইভেন পয়েন্ট বেড়ে যাওয়া মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে না, এখানে দেখো ব্রেক ইভেন পয়েন্ট যেহেতু মনে করো ব্রেক ইভেন পয়েন্ট এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন যেহেতু আমার কমে গেছে, এই জন্য ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? The company's margin of safety will actually be wider than which is only at present. Margin of safety এত, the several benefits will accrue the proposed change. আচ্ছা, এই জিনিসটা আমি জাস্ট তুলে দিয়েছি, বাট তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করে দেখো, হ্যাঁ আমি আবার বলেছি ম্যানেজমেন্টের যদি একটু চিন্তা করে দেখো যে আমি তুমি তুমি আমি
ব্যাপারটা বুঝছো? হ্যাঁ, তোমাদের যদি মনে করো, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমার কেন যদি মনে হচ্ছে, হ্যাঁ এটা তো মনে করো আমি তো ম্যানেজমেন্টে এই বলতে, বাট আমার কেন যদি মনে হচ্ছে, তুমি দেখো যে এট প্রেজেন্ট তুমি যদি মনে করো এট প্রেজেন্ট তুমি যদি এই মানে শর্ট পিরিয়ড বেনিফিটের যদি তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি এই প্রপোজালটা তুমি নিতে পারো। কিন্তু ইন দ্য লং রানের কথা যদি তুমি চিন্তা করো, এটা কিন্তু এটা মানে কেউ যদি মনে করো লং পিরিয়ডের কথা চিন্তা করো, যে লং রান ইনভেস্টমেন্টের কথা যদি চিন্তা করো, তাহলে মনে করো, কারণ এটা কিন্তু মানে ব্রেক ইভেন পয়েন্ট, আমরা ব্রেক ইভেন পয়েন্ট রিচ করতে আমার কিন্তু কি হচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে, কারণ এটা সিএম রেশিওটা কিন্তু অনেক কমে যাচ্ছে, তাই না? এটা আমার ইয়েটা ইয়ে হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্টটা বেড়ে যাচ্ছে। সুতরাং লং রানের জন্য কিন্তু অনেক সময় এটা আমরা হয়তো একসেপ্ট করতে পারবো না। যদি মনে করো যে এটা যদি বেশি দিন কন্টিনিউ করে, তাহলে কিন্তু এটা আমরা একসেপ্ট হয়তো করবো না। তোমরা এইভাবে এটা লিখে দিতে পারো, কারণ এটা আমি আবার বলছি না, এটা পুরো একটা অঙ্কের জন্য এই মার্কসটা খুবই নেগলিজেবল হবে। আমি আবার বলছি যে আমরা করি কি, যে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের রেলিভেন্ট কস্টিং, এখানে আমরা ডিটেইলস অ্যানালাইসিস করি, ঠিক আছে? এখানে তোমাদের এত ডিটেইলস অ্যানালাইসিস হয়তো প্রয়োজন নাই, মানে আমরা যেটা হচ্ছে কোয়ালিটেটিভ ফ্যাক্টরটা আমরা অনেক অ্যানালাইসিস করি, বুঝছো? এখানে আমি আবার বলছি, যে শর্ট রানের ইনভেস্টমেন্ট যদি আমরা করি, শর্ট রান প্রফিটেবিলিটি বা প্রফিট আর্নিং এর কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি, কারণ বিকজ আমার এই মুহূর্তে আমাদের প্রফিট আর্ন করাটা জরুরি। ইন দ্য লং রানের কথা চিন্তা করে দেখো, আমাদের কিন্তু সিএম রেশিওটা কম। সিএম রেশিও মানে কি, প্রফিট আর্নিং ক্যাপাসিটি। প্রফিট আর্নিং ক্যাপাসিটিটা কমে গেল না? আগে ছিল আমার 25%, বাট এখন আমার লজিকে যেটা মনে হয়, কিন্তু এটা কিন্তু 20% কমে গেল। দ্যাট মিনস যত আমার ইয়ে হতে থাকবে, আমার প্রফিট আর্নিং ক্যাপাসিটি আমার তত আমার কমতে থাকবে, ঠিক আছে? বাট তোমরা এভাবে লিখতে পারো, কেউ যদি নিজের মতন করে আবার কিছু যদি লিখতেও চাও, লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটা নাম্বার কিন্তু সেমই থাকবে, ঠিক আছে? জাস্ট এরকমই কোশ্চেন আসবে, যে তোমাদের হয়তো ইয়ে করা, কি যেন বলে, যে ব্রেক ইভেন পয়েন্ট, সেম রেশিও বের করা, ব্রেক ইভেন পয়েন্ট বের করা, তারপরে দু একটা কেস স্টাডি এরকম ভাবে আসবে, ঠিক আছে? আজকে সময়টা হয়ে গেল, আসলে আমারই দেরি হয়ে গেছে। আমি আরেকটা এই কস্ট স্ট্রাকচার প্রফিটেবিলিটি আরেকটা আমি শুরু করে দিতে চাচ্ছি। আমি দেখি ওই এটা ওটা একটু বের করে দেই। তোমাদের কত উইক পর্যন্ত ক্লাস হবে? দাঁড়া, এটা দাঁড়া, এটা আর লেখার সময় করতে পারি নাই, বাসায়ও আমার আসলে করোনার রুগী টুগী হতে, একটু ছোট করতে হবে মনে হচ্ছে, লেখাটা একটু ছোট করে দিই। আচ্ছা শোনো, তোমাদের যে অঙ্কটা করাইছি ওটা বুঝতে পারছো? যে অঙ্কটা করানো হয়েছে সেটা বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওই সোজা, জাস্ট তোমাদের একটু মনে করে ফর্মুলাটা একটু ইয়ে করতে হবে আর কি, আচ্ছা? আচ্ছা আজকে এটা শুরু করাই দিই, হ্যাঁ? এটা কস্ট স্ট্রাকচার এন্ড প্রফিট স্ট্যাবিলিটি, এই সিবিপির একটা পোর্শন, হ্যাঁ? Cost structure and profit stability. CVP consideration in choosing a cost structure. আমি just শুরু করে দিই, দেখি কতটুকু বলতে পারি। Cost structure refer to the relative cost structure means a cost structure refers to the relative proportion of fixed and variable cost in an organization. ঠিক আছে, cost structure মনে করো এই যে তুমি এতক্ষণ তো আমরা কি পড়ালাম, ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট, তাই না? আর তার মানে কি একটা অর্গানাইজেশনে কি আছে, ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে, মিক্সড কস্ট তো আছে, বাট মিক্সড কস্টটাকে আমরা কি করি, ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের মধ্যে তো ভাগ করেই ফেলি, সেটা তোমরা আগেই দেখেছো, তাই না?
সেগ্রিগেশন করেই ফেলি, বাট নর্মালি আমরা ফিক্সড এবং ভেরিয়েবল দিয়েই আমরা ডিল করে থাকি। ঠিক আছে, এখন মনে করো যে কোন অর্গানাইজেশনে এই যে মনে করো দেয়ার আর টু কাইন্ডস অফ কস্ট স্ট্রাকচার। একটা কোন অর্গানাইজেশনে হাই ভেরিয়েবল কস্ট থাকতে পারে, লো ফিক্সড কস্ট থাকতে পারে। তার মানে কেউ ভেরিয়েবল কস্ট বেশি ইউজ করে, ফিক্সড কস্ট কম ইউজ করে। কেউ ভেরিয়েবল কস্ট কম ইউজ করে, মানে ফিক্সড কস্টটাকে বেশি ইউজ করে থাকে। এটা হচ্ছে দুই ধরনের কস্ট স্ট্রাকচার। ঠিক আছে, cost structure refers to the relative proportion of fixed and variable cost in an organization. There are two kinds of cost structure. ও আমি আগেই বলিনি, আমি মেইনলি কিন্তু গ্যারিসনের বইটা ফলো করি। ঠিক আছে, তোমাদের আমি যা ইয়েটা দিচ্ছি, স্লাইডটা দিচ্ছি, তোমরা সেটা তোমরা ফলো করো। আর কেউ যদি তোমরা চাও যে বইটা ফলো করতে, গ্যারিসনের মানে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং গ্যারিসন, এটা তোমরা দেখতে পারো, বাট খুব বেশি মনে হয় প্রয়োজন হবে না, বাট তোমরা যদি চাও ফলো করতে পারো। আচ্ছা, বাট আমি যদি প্রয়োজন হয় আমি দু একটা জিনিস আরো তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এটা হাই ভেরিয়েবল কস্ট, জাস্ট দেখিয়ে দিলাম হুইচ কস্ট স্ট্রাকচার ইজ বেটার। এখন মনে করো যে এটার মধ্যে তো একটা আমাকে জাস্টিফাই করতে হবে যে কোন কস্ট স্ট্রাকচারটা বেটার। No categorical answer to this question is possible. It depends on the specific circumstances, such as long run trend in the level of sales, attitude of owner towards risk, year to year fluctuations in the level of sales. ঠিক আছে, অনেক ইয়ে আছে, ভেরিয়েবলস আছে যেগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোন কস্ট স্ট্রাকচারটা বেটার হবে, তাই না? কোন মানে একটা কোম্পানি হয়তো এটা ইউজ করছে, একটা কোম্পানি এটা ইউজ করছে, বাট কোন কস্ট স্ট্রাকচারটা বেটার হবে সেটা আমরা অ্যানালাইসিস করতে পারি যে লেভেল অফ সেলস দিয়ে। ঠিক আছে, অথবা একটা কোম্পানি রিস্ক কতটুকু সে নিতে ইচ্ছুক বা মানে বিয়ার করছে, বা মানে লেভেল মানে ইয়ার টু ইয়ার লেভেল অফ সেলসটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এইগুলো দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, এই যে কস্ট স্ট্রাকচারটা অ্যানালাইসিস করতে পারি। বাট আমাদের যে চ্যাপ্টার বা যে গ্যারিসনের যে বইটা আমরা ফলো করি, সেখানে শুধু একটা ভ্যারিয়েবল দিয়েই অঙ্ক করানো হয়েছে। We will discuss the cost structure based on the level of sales. That means হচ্ছে increase or decrease in the level of sales as shown in the following problem. ঠিক আছে, একটা প্রবলেম দিয়ে আমি করাবো। তোমাদের টাইম যদি শেষ হয়ে যায় আমাকে একটু বলবা। বইতে অন্য একটা অঙ্ক আছে, সেটা আমি তোমাদেরকে পরে আপলোড করে দেবো। সাপোজ এবি লিমিটেড company and CD limited company sell the same type of product in the same type of market. মনে করো এবি লিমিটেড এবং সিডি লিমিটেড দুটো কোম্পানি একই ধরনের প্রোডাক্ট বাজারে মানে প্রডিউস করে, সেফ কম্পিউটার, দুটো কোম্পানি একই জিনিস প্রডিউস করে একই মার্কেট তারা বিক্রি করছে। Their total cost are same, that's 1,35,000 at the sales level of টাকা 1,00,000 লাখ। হ্যাঁ, মনে করো যখন দুটো কোম্পানি 1.5 লাখ, যেহেতু তারা একই প্রোডাক্ট বিক্রি করছে, মনে করো দুটো কোম্পানি যখন একই সাথে মনে করো প্রডিউস করছে, বিক্রি করছে, দুটো কোম্পানি যখন 1.5 লাখ বিক্রি করে, 1,50,000 বিক্রি করে, ওই সিচুয়েশনে আমি সিচুয়েশনটা মাথায় বোঝানোর চেষ্টা করো। দুটো কোম্পানি যখন 1.5 লাখ বিক্রি করে, ওই সিচুয়েশনে দুটো কোম্পানিরই টোটাল কস্ট সেম। টোটাল কস্ট মানে কি, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ঠিক আছে, আমি ইনকাম স্টেটমেন্ট একটু পরে দেখাচ্ছি। এট দ্যাট লেভেল অফ সেলস বোথ কোম্পানিজ আর আর্নিং এ প্রফিট অফ টাকা 15,000। তার মানে যখন 1.5 লাখ বিক্রি করে, টোটাল কস্ট হচ্ছে 1,35,000 এবং প্রফিট হচ্ছে তাদের 15,000। দিস ইজ দ্য, এই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ইনডিফারেন্স। তার মানে 1.5 লাখের আগে বা পরে কিন্তু সেম প্রফিট হবে না, শুধু 1.5 লাখ বিক্রি করলেই তাদের টোটাল কস্ট হবে 1,35,000 এবং প্রফিট হবে 15,000। দেয়ার বাজেটেড ইনকাম স্টেটমেন্ট আর এস ফলোস। এটা কিভাবে হচ্ছে তোমরা দেখো। এবি এন্ড সিডি লিমিটেড কোম্পানি, লিমিটেড আমি সংক্ষেপে লিখেছি এলটিডি। হ্যাঁ, হাতে লিখেছি তো, হয়তো হাতে লেখা বুঝতে একটু বুঝো না, হাতে লেখা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। সেলস 1.5 লাখ লেস ভেরিয়েবল কস্ট। এ দেখো এর ভেরিয়েবল কস্ট হচ্ছে এই 1,20,000, এর হচ্ছে 1 লাখ। কন্ট্রিবিউশন হচ্ছে 30,000 ও 50,000। ফিক্সড কস্ট 15,000 ও 35,000। তার মানে দেখো 1,20,000 আর 15, 1,35,000, এর 1 লাখ আর হচ্ছে 35,000, 1,35,000। দুটো কোম্পানি সেম প্রফিট আর্ন করছে এট দ্য লেভেল অফ সেলস 1,50,000। ঠিক আছে,
আচ্ছা, কস্ট স্ট্রাকচার যদি আমি এক্সপ্লেইন করি, এর ভেরিয়েবল কস্ট বেশি, ফিক্সড কস্ট কম, এর ফিক্সড কস্ট কম, ভেরিয়েবল কস্ট বেশি, সরি ভেরিয়েবল কস্ট কম, ফিক্সড কস্ট বেশি। আচ্ছা, আমার রিকোয়ারমেন্টটা কি? Which cost structure is better if sales are expected to trade around 1,50,000 in the future? তার মানে মনে করো আমি দেখবো যে এখন 1,50,000 তো সব বিক্রি করছে দুটো কোম্পানি, কোনো কারণে আমার সেলস বেড়ে যাচ্ছে। ওই সিচুয়েশনে কার কার স্টক মানে কস্ট স্ট্রাকচারটা মানে কোন কস্ট স্ট্রাকচারটা বেটার? তারপরে কস্ট স্ট্রাকচারটা বেটার হওয়া মানে কি? যে বেশি প্রফিট আর্ন করছে, তাই তো? যে প্রফিট আর্ন করলেই তো তার কস্ট স্ট্রাকচারটা বেশি ভালো হবে, তাই তো? মানে আমি বলবো যে সে তার কস্ট স্ট্রাকচারটা ভালো। Which cost structure is better if sales are expected to trade enough taka 1,50,000 in the future? Say 10% increase in sales. What will be the situation if sales amount is expected to drop below টাকা 1,50,000, say 10% decrease in sales? এই যে এই কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টটা বিভিন্ন ভাবে আসতে পারে। সে আমি বলতে পারি যে যে which company will earn more profit, তাই না? যখন মানে increase in sales or decrease in sales এভাবেও আসতে পারে। এখানে আবার এইভাবে আমি দিয়েছি which cost structure is better, তাই না? বিভিন্ন ভাবে আসতে পারে, বাট তোমার সলিউশনটা কিন্তু একই রকমই হবে। টাইম আছে তো না? একটু দেখি তো সময় তোমাদের। আরেকটা ক্লাস আছে তোমাদের? তোমাদের কি আর ক্লাস আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটু আমি এটা দিই, অ্যানালাইসিসটা পরে করব। আমি সলিউশনটা একটু শুরু করে দেই, তারপর আমি ডিটেলসে পরে যাব। আগে একটু বুঝাই দিই, হ্যাঁ? আমি সলিউশনটা একটু করে দেই, কারণ এটা আরো অনেক বড় অঙ্ক, তো নেক্সট ক্লাস আমি শেষ করবো। এবি এবি লিমিটেড, সিডি লিমিটেড। আমি প্রথমে এবি লিমিটেড, সিডি লিমিটেড এর তিনটা জিনিস বের করছি। একটা হচ্ছে সিএম রেশিও। আমি জাস্ট ফর্মুলাটা একটু লিখে দিলাম, সিএম রেশিও কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস মাল্টিপ্লাইড বাই 100, ঠিক আছে? ফর্মুলাটা তোমরা ওগুলো পরে, আমি এখানে ইয়ে করি নাই ডিটেলস, বাট তোমরা যখন করবা ওই যে অঙ্ক দিয়ে করে দেখাবা। 20%, 33.33%, ব্রেক ইভেন পয়েন্ট 75%, 1,35,000, ঠিক আছে? মার্জিন অফ সেফটি ফর্মুলা দিয়ে দিলাম 50%, 30%, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি অঙ্ক বোঝানোর আগে আমি তোমাকে, যেটা আজকে আর সময় নাই, এটা তুমি একটুখানি বুঝে দেখো। এর সিএম রেশিও হচ্ছে 20%, এর 33.33%, ঠিক আছে? এর হচ্ছে 70%, এর হচ্ছে 1,35,000, ঠিক আছে? এর হচ্ছে 50%, এর হচ্ছে 33%। আমি অ্যানালাইসিসে যাওয়ার আগে জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটা জিনিস করেছি, অঙ্কগুলো এগুলো কারণ আজকে আর সময় হবে না, যেহেতু তোমাদের ক্লাস আছে। এটা আমি তোমাদের জন্য আমি জাস্ট বোঝানোর জন্য একটা ফিগারটা বের করার চেষ্টা করেছি, দেখো তোমরা বলতে পারো কিনা। মনে করো, পরে আমি বোঝাবো ডিটেলস, আমি আবার বললাম। For better understanding, consider the following figure. মনে করো এটা লেভেল অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে? এটা মনে করো এটাও লেভেল অফ, এটা এবি লিমিটেড এর, এটা সিডি লিমিটেড এর, ঠিক আছে? মনে করো এই জিরো লেভেল অফ অ্যাক্টিভিটি, এটা জিরো লেভেল অফ অ্যাক্টিভিটি। আমি আবার বলছি, নেক্সট ক্লাসে ডিটেলস বোঝাবো। এখন তোমরা আমাকে বলো, মনে করো যে 25,000 ইন থাউজেন্ডস, এটা ইন থাউজেন্ডস এ দেখাচ্ছি, জিরো জিরো লেভেল অফ অ্যাক্টিভিটি 25,000। মনে করো যে সে যখন 1.5 লাখ বিক্রি করে, 1,50,000 বিক্রি করে, তারা 15,000 টাকা প্রফিট আর্ন করছে, ঠিক আছে? আমি এভাবে দাগ দিয়ে দিলাম। এইখানে মনে করো এবি লিমিটেড যখন 75,000, সে কেন 75,000, তার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে, আমি পরে বলবো, ব্রেক ইভেন পয়েন্ট এখানে, এর ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 1,05,000, ঠিক আছে? তোমরা দেখো যখন 1.5 লাখ তারা বিক্রি করে 15,000, এর আগে কিন্তু তারা সেম প্রফিট হবে না, ঠিক আছে? তোমরা বলো যে যদি কোনো কারণে দুটো কোম্পানি 1.5 লাখ আর কেউ বিক্রি করতে পারছে না, ঠিক আছে? তার মানে এবি লিমিটেড কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টে আগে রিচ করছে। তুমি দেখো, যেহেতু তার ফিক্সড কস্ট কম, সে ব্রেক ইভেন পয়েন্টে আগে রিচ করছে। তার মানে সে কিন্তু অনেক আগে থেকে প্রফিট আর্ন করা শুরু করছে, ঠিক আছে? অনেক আগে থেকে প্রফিট আর্ন করা শুরু করছে। এর যেহেতু ফিক্সড কস্ট বেশি,
সে 1,05,000 এসে ব্রেক ইভেন পয়েন্টে রিচ করছে, সেম প্রফিট সে আর্ন করছে এইখানে এসে। ঠিক আছে, মনে করো কোনো কারণে ডিমান্ডটা ফল করে গেছে, কেউ আর 1,50,000 বিক্রি করতে পারছে না, তার মানে মনে করো 10% ডিক্রিজই করলো, মনে করো 1,25,000 সে বিক্রি করছে, বলো তো কোন কোম্পানি বেশি প্রফিট আর্ন করবে? এবি লিমিটেড কোম্পানি বেশি প্রফিট আর্ন করবে, বিকজ তারা অলরেডি মনে করো 1,25,000। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা একটু তৈরি করে দিচ্ছি, পরে আমি ডিটেইলস এক্সপ্লেইন করে দিব, অঙ্ক দিয়েও করে দেখাবো। এই যে এই দেখেছো, যদি 1,25,000 এবি লিমিটেড বিকজ সে কিন্তু অনেক আগে থেকে সে প্রফিট আর্ন করছে, তাহলে এবি লিমিটেড বেশি প্রফিট আর্ন করবে। জাস্ট ফিগার দিয়ে বোঝানোর জন্য তো দেখিয়েছি, এটা তো উত্তর হবে না, মানে আনসার হবে না। ঠিক আছে, এবি লিমিটেড কোম্পানি, আর এ কিন্তু একটু কম প্রফিট করছে। আচ্ছা, এখন মনে করো ডিমান্ড বেড়ে গেছে 1 লাখ, 10% বেড়ে গেছে 1,75,000 তারা বিক্রি করছে দুটো কোম্পানি। এর সিএম রেশিও হচ্ছে 20%, ওই যে বের করে দেখালাম, এর হচ্ছে 33.33%। এখন কোন কোম্পানি বেশি প্রফিট আর্ন করবে? মানে 1,50,000 এক্সিড করে দুটো কোম্পানি 1,75,000 বিক্রি করছে, কোন কোম্পানি বেশি প্রফিট আর্ন করবে? বলো, এর 20% এর সিএম রেশিও মানে কি? প্রফিট আর্নিং ক্যাপাসিটি। এর 20%, এর 33%, এটা হচ্ছে সেম প্রফিট করছে এইখানে এসে। এরপরে যার সিএম রেশিও বেশি, সে ধাপায় ধাপায় বেশি প্রফিট আর্ন করবে। ঠিক আছে, এটা আমি তাহলে এটা আর সময় হবে না, হ্যাঁ চলে আসছে, আমি নেক্সট ক্লাসে এই জিনিস জাস্ট বোঝানোর জন্য এটা তোমাদের দেখালাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি ডিটেলস এটা এইভাবে আমি অঙ্ক দিয়ে করে দেখাবো। ঠিক আছে, আজকে তো আর সময় নেই। এগুলো এগুলো লিখে 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 দিয়েছি, টাইপ করার আমি আর সময় করতে পারিনি, বুঝছো? যেহেতু বোর্ডে যেভাবে করাতাম সেভাবে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে এগুলো আমি বুঝাই দেবো। ঠিক আছে, আজকে সময় তো নাই না, তাই না? ঠিক আছে, তাই কি বললাম আমি বুঝতে পারি নাই, কিছু কি বললাম বুঝতে পারি নাই। ম্যাম, হ্যাঁ বলো। আমাদের তো আপনি আপনার একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা মনে হয়, দিনা ম্যাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে সাবরিনা বলছে, সাবরিনা ম্যাডাম বলছিলেন আমি তোমাদেরকে তাহলে আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর আরেকজন একজন স্টুডেন্ট আমাকে একজন স্টুডেন্ট আমাকে ফোন করেছিল, সে মনে হয় জমা দিতে পারে নাই। ঠিক আছে, আমি ওটা আমি দেখবো, হ্যাঁ ওটা আমি ম্যানেজ করে দেবো, দেখি কি করা যায় আর কি। রোল নাম্বারটা মনে হয় পাঠাই দিচ্ছে, ওটা দেখি কি করা যায় আর কি। বাট ওকে এই উইকের মধ্যে দিলে ভালো হতো। এই উইকে আচ্ছা, কোন কিসের উপরে নিতে চাও? আমি সেটা রেডি করে দিয়ে দেবো। কোনটার উপরে দিতে চাও? প্রথম চ্যাপ্টারে আমি জানাই দেবনি আপনাকে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি জানাই দাও, তুমি তো এই উইকে এই সিভিপি দিয়ে দেন ম্যাম, এটার উপরে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধা নাই। আচ্ছা, তারপর ম্যাম সিআর আপনাকে কনফার্ম হবে। হ্যাঁ, তাহলে জানাই দিও, কারণ আমার তো আবার তৈরি করতে হবে, বুঝছো না, এটা ইয়ে করতে হবে, আর একটু বুঝো তো, একটু ইয়ে করতে একটু ইয়ে হয়। তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।